আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আপনাদের সাথে আছি আমি শারমিন সাজ্জাদ। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। স্থলভাগে গ্যাস ব্লক, আবারও বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার কার্যক্রম শুরু, ষড়যন্ত্র বলছেন বিশেষজ্ঞরা। চট্টগ্রামে দুর্ঘটনাগ্রস্ত বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার, মানিকগঞ্জে নিহত স্কোয়াড্রন লিডারের দাফন আজ। রূপপুরে আরও একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করা হবে বললেন প্রধানমন্ত্রী, সব দেশে ক্যাপাসিটি চার্জ রয়েছে মন্তব্য। এবং ১৪০ ব্যবসায়ীকে সিআইপি রপ্তানি এবং ৪৪ জনকে সিআইপি ট্রেড কার্ড প্রদান, দেশের ব্যবসা খাত দ্রুত সমৃদ্ধ হওয়ার আশা। প্রিয় দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলে যাচ্ছি মূল প্রসঙ্গে। ব্যক্তিগত সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে আছেন নীলাদ্রি শেখর। প্রিয় দর্শক, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। নীলাদ্রি, প্রধানমন্ত্রীর সফর সম্পর্কে এই মুহূর্তে কি তথ্য আছে আপনার কাছে? শারমিন, আমি একটু সংশোধন করে দিই। আসলে প্রধানমন্ত্রী এখনো পৌঁছেননি, তিনি ঢাকা থেকে রওনা হয়েছেন সকাল ৭টার কিছু পরে এবং যথারীতি যেহেতু পদ্মা সেতুর দিয়ে প্রধানমন্ত্রী যতবারই এসছেন, পদ্মা সেতুর উপর দিয়ে আসেন, পদ্মা সেতু নির্মিত হওয়ার পর থেকে ওনার সবগুলো সফরই বলা যায়, দু একটি বাদ দিয়ে উনি যতগুলো সফর করেছেন গোপালগঞ্জ কিংবা টুঙ্গিপাড়ায় সবগুলো তিনি এই সড়ক পথে এসেছেন এবং ৭টার কিছু পরে তিনি রওনা দিয়েছেন। আশা করা যাচ্ছে যে ৯:৩০ থেকে ১৫:১০টার মধ্যে তিনি টুঙ্গিপাড়া জাতির পিতার যে সমাধিসৌধ সেখানে এসে পৌঁছাবেন। এই টুঙ্গিপাড়া, স্মৃতিবিজড়িত টুঙ্গিপাড়া প্রধানমন্ত্রীর জন্য তার শৈশব যেখানে কেটেছে, সেখানে আসলে ঠিক ব্যক্তিগত না, কিছুটা রাষ্ট্রীয় কিছুটা ব্যক্তিগত সেই সফরে তিনি আসছেন এবং ৮-১০টার দিকে এখানে এসে পৌঁছানোর পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে এখানকার যে কার্যক্রম সেটি শুরু হবে। পরবর্তীতে এই টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ অফিসের একটি কর্মসূচি রয়েছে, সেখানে শিক্ষা এবং কৃষি উপকরণ তিনি বিতরণ করবেন এই টুঙ্গিপাড়া সহ গোপালগঞ্জের দুস্থ মানুষের প্রতি। দুস্থ মানুষদেরকে কৃষি এবং শিক্ষা উপকরণ বিতরণের পরে যে টুঙ্গিপাড়াতে যে উপজেলা মডেল মসজিদ নির্মিত হয়েছে এবং ইসলামিক কেন্দ্র, যেটি আসলে সারা বাংলাদেশে এই সরকারের একটা বড় ধরনের এই সরকার কথা দিয়েছিল যে প্রতিটি উপজেলায় একটি করে মডেল মসজিদ, সেটি টুঙ্গিপাড়াও নির্মিত হয়েছে। সেই মডেল মসজিদটি প্রধানমন্ত্রী পরিদর্শন করবেন এবং এই মডেল মসজিদ পরিদর্শনের মধ্যে দিয়েই আজকের যে কর্মসূচি সেটি সমাপ্ত হবে। তারপরে প্রধানমন্ত্রী আবার সড়ক পথে ঢাকার পথে রওনা দেবেন টুঙ্গিপাড়া থেকে। তো এখানে আসলে ১০টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিত হওয়ার কথা রয়েছে এবং ইতিমধ্যে নেতাকর্মীরা সকলেই উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য। তিনি যখনই আসেন এই টুঙ্গিপাড়ার, তার স্মৃতিবিজড়িত টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধ যেখানে রয়েছে সেই টুঙ্গিপাড়ায়, বঙ্গবন্ধুর শৈশব যেখানে কেটেছে সেই টুঙ্গিপাড়ায়, সেখানে সকলেই প্রস্তুত রয়েছেন প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে এবং ১০টা নাগাদ তিনি এখানে এসে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে যে দিনের কর্মসূচি, আজকের দিনের কর্মসূচি সেটি শুরু করবেন এবং দিনব্যাপী এখানে থেকে ৫টার দিকে তিনি আবার টুঙ্গিপাড়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। শারমিন, আমরা সারাদিন এখানে রয়েছি এবং আমরা আমাদের দর্শকদেরকে আজকে প্রধানমন্ত্রীর যে কর্মসূচি রয়েছে, যে অনুষ্ঠান রয়েছে, সেগুলো আমাদের দর্শকদেরকে জানিয়ে দিব। শারমিন। নীলাদ্রি, ধন্যবাদ আপনাকে টুঙ্গিপাড়া থেকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। স্থলভাগের গ্যাস ব্লক, আবারও বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার কার্যক্রম শুরু করেছে পেট্রো বাংলা। সরকারের নীতিগত অনুমোদন নিয়ে দরপত্র আহ্বানের খসড়া তৈরির কাজ চলছে। পেট্রো বাংলার চেয়ারম্যান জানিয়েছেন, গ্যাস অনুসন্ধানে প্রচুর বিনিয়োগ প্রয়োজন বলে বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়া হচ্ছে। তবে এটি দেশের সম্পদ বিদেশিদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র বলে মন্তব্য করেন বিশেষজ্ঞরা। রফিকুল বাশারের রিপোর্ট। সাধারণত স্থলভাগে গ্যাস অনুসন্ধান ও উত্তোলন করা কারিগরিভাবে সহজ ও সাশ্রয়ী। দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে তাই স্থলভাগের গ্যাস অনুসন্ধানে বিদেশি কোম্পানিকে ইজারা না দেওয়ার আদেশ দিয়েছিলেন উচ্চ আদালত।
দেশে যে গ্যাস উত্তোলন হচ্ছে তার প্রায় সবই সিলেট, কুমিল্লা ও ভোলা অঞ্চলের। খুলনা, রাজশাহী, রংপুর ও দিনাজপুরে এখনও গ্যাস অনুসন্ধান করা হয়নি। এসব এলাকায় গ্যাস অনুসন্ধানের জন্য বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার উদ্যোগ নিয়েছে পেট্রোবাংলা। আমাদের গোটা বাংলাদেশের কিন্তু আমরা একটা ম্যাপিং তৈরি করেছি। ম্যাপিং করে কি পরিমাণ 2D 3D সেসমিক সার্ভে আমাদের করা আছে তার একটা তথ্য বের করেছি আমরা। দেশীয় উৎস থেকে গ্যাস আনার গতিটা যদি আমরা বাড়াতে পারি তাহলে আমাদের আমদানি নির্ভরটা অনেকটাই কমবে। সেই লক্ষ্য থেকে আমাদের 3টি উৎপাদনকারী কোম্পানি যেটা আছে বাপেক্স, বাংলাদেশ গ্যাস ফিল্ড, সিলেট গ্যাস ফিল্ড, তাদেরকে 100% কাজে লাগিয়ে বাপেক্সের 5টা রিগকে 100% কাজে লাগানোর পরেও আরও দ্রুত গ্যাস আনার জন্য আমাদের আইওসিকে আমরা কূপ খনন করে নিচ্ছি। 1975 সালের 9 আগস্ট স্থলভাগের 5টি গ্যাস ক্ষেত্র প্রায় বিনামূল্যে বিদেশি কোম্পানির কাছ থেকে কিনে নিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই গ্যাস ক্ষেত্রগুলোই এখন বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। এরপর 3টি ছাড়া আর কোনো বিদেশি কোম্পানিকে স্থলভাগ ইজারা দেওয়া হয়নি। এখন আবার স্থলভাগে বিদেশি কোম্পানি আনা হচ্ছে। কূপ খনন করতে গেলে কিন্তু প্রতিটা কূপে আমাকে তাৎক্ষণিক ইনভেস্ট করতে হচ্ছে, কিন্তু আমরা যদি পিএসসির আওতায় যাই তাহলে কিন্তু আমাদের তাৎক্ষণিক ইনভেস্ট থাকছে না। তাহলে বাপেক্স বা এই 3টা কোম্পানির জন্য যে এলাকা নির্ধারিত আছে, তারা যে এলাকায় কাজ করছে এই এলাকার বাইরের যে অংশগুলো এখনও আমরা আনটাচ থেকে গেছে, সেসব অংশে যদি আমরা অনশোর পিএসসির আওতায় আনতে চাই তাহলে আমাদের ইনভেস্টমেন্ট ছাড়াই পিএসসির আওতায় কিন্তু আমরা দিতে পারবো। তবে বিশেষজ্ঞরা বলছেন বিদেশি কোম্পানিকে ইজারা দিলে গ্যাসের দাম বাড়বে। নিজস্ব অর্থায়নে অনুসন্ধানে গ্যাস উন্নয়ন তহবিলে যে অর্থ আছে তা দিয়েই অনুসন্ধান করা সম্ভব। স্থলভাগ পিএসসিতে যাওয়ার পেছনে সরকারের যুক্তি ছিল যে তাদের বিনিয়োগ সক্ষমতা নাই। গ্যাস উন্নয়ন তহবিল গঠন করে প্রায় 1,500 কোটি টাকা বছরে তারা পায়। তো সেই 1,500 কোটি টাকা তারা খরচ করতে পারেনি। 2022 সালে দেখা গেছে যে 65% আনস্পেন্ড রয়ে গেছে। এখন আইওসির গ্যাসের দাম দেখা যাচ্ছে যে 2 টাকার নিচে, তার 4 টাকার উপরে বাপেক্সের গ্যাসের দাম পড়ে গেছে। তো সেই জায়গা থেকে এখন আইওসিতে যাওয়ার উদ্দেশ্য, এটা তো বলা যেতে পারে যে ভয়ঙ্কর, একেবারে কন্ট্রাডিকশন, স্ববিরোধিতা সরকারের জন্য। পয়সা এখন আছে, তাহলে কেন বাপেক্সকে শতভাগ সক্ষমতায় গ্যাস উত্তোলন করা হবে না? বিদেশি কোম্পানি নির্বাচনে বর্তমান উৎপাদন অংশীদারি চুক্তির অভিজ্ঞতায় জুনের মধ্যে প্রাথমিক খসড়া তৈরি করে আন্তর্জাতিক পরামর্শ দিয়ে পর্যালোচনা করা হবে। পরে অনুমোদনের জন্য পাঠানো হবে জ্বালানি বিভাগে। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। প্রায় 11 ঘন্টা অভিযানের পর বিমান বাহিনীর বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। বৃহস্পতিবার রাত 10টার দিকে বাংলাদেশ নৌবাহিনীর উদ্ধারকারী জাহাজ বলবানের সহায়তায় বিমানটি উদ্ধার করা হয়। এর আগে বিমান বাহিনীর জহুরুল হক ঘাঁটিতে বৃহস্পতিবার রাত 9টায় নিহত পাইলট ও স্কোয়াড্রন লিডার অসীম জাওয়াদের প্রথম জানাজার নামাজ হয়। শুক্রবার গ্রামের বাড়ি মানিকগঞ্জে তাকে দাফন করা হবে। চট্টগ্রাম থেকে চৌধুরী ফরিদ ও মানিকগঞ্জ থেকে সানোয়ার হোসেন সানুর পাঠানো তথ্য ভিডিও চিত্রে রিয়াজ ইসলামের রিপোর্ট। নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে বৃহস্পতিবার চট্টগ্রামের বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক থেকে উড্ডয়ন করে বিমান বাহিনীর অ্যাডভান্স ট্রেনিং ফাইটার জেট ইয়াক 130। প্রশিক্ষণ শেষে ফেরার পথে সকাল 10:30টার দিকে পতেঙ্গা এলাকায় বিমানটিতে আগুন ধরে যায়। বড় ধরনের ক্ষতি এড়াতে বিমানটিকে জনবিরল এলাকায় নিয়ে যেতে সক্ষম হন উইং কমান্ডার মোহাম্মদ সোহান হাসান খান এবং স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদ। আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তর ISPR জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনায় পড়ে। বিমানের 2 পাইলটকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে আহত স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদ সম্মিলিত সামরিক হাসপাতাল CMH এ চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বৃহস্পতিবার বেলা 11টা থেকে জোয়ার ও তীব্র স্রোতের বিপরীতে বিমানটি উদ্ধারের চেষ্টা চলে। 11 ঘন্টা পর রাত 10টায় বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানটির একাংশ উদ্ধার করে নৌবাহিনী। বৃহস্পতিবার রাত 9টায় বিমান বাহিনীর জহুরুল হক ঘাঁটিতে নিহত পাইলট স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের প্রথম জানাজা হয়। জানাজায় অংশ নেন স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের বাবা ডাক্তার মোহাম্মদ আমানুল্লাহ এবং বিমান বাহিনীর কর্মকর্তারা। নিহত স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের বাড়ি মানিকগঞ্জে নেমে আসে শোকের ছায়া। স্কোয়াড্রন লিডার আসিম 2010 সালে বিমান বাহিনীতে যোগদান করেন। রিয়াজ ইসলাম, চ্যানেল আই।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন রূপপুরে আরও একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হবে। জাতীয় সংসদের সমাপনী অধিবেশনে প্রধানমন্ত্রী বলেন, পৃথিবীর কোনো দেশে ক্যাপাসিটি চার্জ ছাড়া বিদ্যুৎ কেন্দ্র নেই। যে দল গণতন্ত্র নিয়ে কথা বলছে, আয়নায় তাদের নিজেদের চেহারা দেখতে বলেছেন সংসদ নেতা। ওবায়দুর রশিদের রিপোর্ট। দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের সমাপনীতে বক্তব্য রাখেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, দেশে খেলাপি ঋণ এবং ভোটের অধিকার কেড়ে নেওয়া শুরু হয়েছিল জিয়াউর রহমানের সময়ে। আজকে অনেকে গণতন্ত্রের কথা বলে, গণতন্ত্রের প্রবক্তা হয়ে গেছে কেউ কেউ। তার প্রশ্ন, যারা এখন গণতন্ত্র চিল্লায়, তাদের জন্মটা কি গণতন্ত্রের মধ্য দিয়ে হয়েছে, না ওই রক্তাক্ত হাতে যারা ক্ষমতা দখল করেছিল সেই সেনা কর্মকর্তাদের পকেট থেকে বের হওয়া রাজনৈতিক দল? 15 ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে, 30 মার্চ খালেদা জিয়া জনগণের রুদ্র রোষে আন্দোলনের পদত্যাগে বাধ্য হয়েছে ভোট চুরির অপরাধে। মানে অপকর্মে কোনো কিছু বাদ নেই। তার জন্য এখন নানা প্রশ্ন ওঠে। তো আমার সেই প্রশ্ন করতে হয় যে নিজেদের আয়নার চেহারাটা দেখা উচিত। প্রধানমন্ত্রী বলেন, দেশের বিদ্যুৎ নিয়ে এখন অনেক কথা হয়, কিন্তু বিএনপি জামাত জোট সরকারের সময়ে বিদ্যুৎ দাবি করায় কনসার্টে গ্রামবাসীকে গুলি করে হত্যা করা হয়েছিল। যেখানে 1600 মেগাওয়াট বিদ্যুৎ ছিল, আজকে তো 16,000 মেগাওয়াটের উপরে আমরা উৎপাদন করতে পারি। পৃথিবীর এমন কোন দেশ আছে যেখানে ক্যাপাসিটি চার্জ ছাড়া বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চুক্তি স্বাক্ষর হয়? একটা দেশ দেখান। রূপপুর বিদ্যুৎ কেন্দ্র কেন করলাম এত টাকা খরচ করে? ওর কি প্রয়োজন ছিল? বিদ্যুৎ কেন্দ্র আমরা নির্মাণ করেছি এবং এই বিদ্যুৎ কেন্দ্র সব থেকে ভালো বিদ্যুৎ আমরা পাবো এবং আমরা সেখানে আরো একটা করব। ইতিমধ্যে আমি কথা বলেছি, ওখানে আবার আরেকটা হবে। বর্তমান সরকারের চেষ্টা দেশের উন্নয়ন করা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ভবিষ্যতে অতি দরিদ্র কেউ থাকবে না। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। রপ্তানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবদানের জন্য 140 ব্যবসায়ীকে সিআইপি রপ্তানি এবং 44 জনকে সিআইপি ট্রেড কার্ড দেওয়া হয়েছে। বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর কাছ থেকে সিআইপি কার্ড গ্রহণ করেন তারা। অনুষ্ঠানে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, রপ্তানি বহুমুখীকরণ এবং বিশ্ববাজারে দেশীয় পণ্য সরবরাহ করতে পারলে দেশের ব্যবসা খাত দ্রুত সমৃদ্ধ হবে। বিস্তারিত জাকিয়া আক্তারের রিপোর্টে। দেশের রপ্তানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখায় 184 ব্যবসায়ীকে সিআইপি কার্ড প্রদান করা হয়েছে। তাদের মধ্যে 140 জনকে রপ্তানি এবং এফবিসিসিআই 44 জন পরিচালককে সিআইপি ট্রেড কার্ড দেয়া হয়। রাজধানীর একটি হোটেলে সিআইপি কার্ড প্রদান অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর কাছ থেকে ফার্মাসিউটিক্যালস পণ্য শ্রেণীতে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান আব্দুল মুক্তাদির সিআইপি কার্ড গ্রহণ করেন। এছাড়া বেঙ্গল গ্রুপের জসিমউদ্দিন, শাহিনপুকুর সিরামিক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির সহ শীর্ষ ব্যবসায়ীদের সিআইপি কার্ড প্রদান করা হয়। উৎপাদন নির্বিঘ্ন করতে গ্যাস ও বিদ্যুৎ ঠিকমতো দেওয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান এফবিসিসিআই সভাপতি। গ্যাসটা ঠিক করে দেন, ইলেকট্রিসিটি ঠিক করে দেন, আমরা আপনাকে পয়সা দেব, কিন্তু আমরা এটার জন্য ব্যবসা করতে পারছি না। আমার মনে হয় এই কাজটা যদি আপনি করে দেন, তাহলে ব্যবসায়ীরা ব্যবসা করতে পারবে। আমাদের অনেকগুলো প্রবলেম আছে, আপনি সেগুলো নিয়ে কাজ করছেন। আমরা আশা করি আগামী দিনে আপনার নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রী দেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, আমরা আপনার নেতৃত্বে কাজ করব। ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিতে সরকার কাজ করছে বলে জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। ডেভেলপিং কান্ট্রি হিসাবে যে আমাদের ক্যাশ ইনসেন্টিভগুলি যে দেওয়ার সুযোগ, সেগুলো সীমিত হয়ে গেলেও আপনাদের রপ্তানি আয় কিন্তু টাকার অঙ্কে অনেক বাড়ছে। রপ্তানির জন্য যারা সিআইপি হলেন এবং ট্রেড বডির যারা সিআইপি হলেন, তাদের আমি মনে করি যে এটা একটা রাষ্ট্রীয় স্বীকৃতি এবং এই স্বীকৃতিটাকে কাজে লাগিয়ে আমাদের রপ্তানি বাণিজ্য আমরা যেন বিভিন্ন দেশের সাথে আরো বৃদ্ধি করতে পারি, সেটাই কিন্তু আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। সিআইপি কার্ডধারীরা ব্যবসা সংক্রান্ত ভ্রমণে বিমান, রেল, সড়ক ও নৌপথে সরকারি বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ 2 ব্যবহার, ব্যবসায়িক কাজে বিদেশে ভ্রমণের ভিসা প্রাপ্তির জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে লেটার অফ ইন্ট্রোডাকশন সুবিধা পাবেন।
জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। বিয়ের পর সন্তান নেওয়ার সময় নির্ধারণে স্বাস্থ্য সংশ্লিষ্টদের পরামর্শ নিতে দম্পতিদের আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞ স্ত্রীরোগ চিকিৎসক অধ্যাপক ডাক্তার রওশন আরা। চ্যানেল আইকে তিনি বলেছেন, পরিকল্পনা মতো সন্তান নিলে গর্ভবতী নারীর স্বাস্থ্য এবং গর্ভধারণের আগে পরে জটিলতা এড়িয়ে সুস্থ সন্তান প্রসব নিশ্চিত করা সম্ভব। জান্নাতুল বাকিয়া, কেকা রিপোর্ট। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ প্রকাশ করা 2023 সালের পরিসংখ্যান বলছে, দেশের মানুষের গড় আয়ু বেড়েছে। পুরুষের গড় আয়ু 70 বছর 8 মাস আর নারীর গড় আয়ু 73 বছর 8 মাস। এই তথ্য নারী স্বাস্থ্যের উন্নয়ন নির্দেশ করে। বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভের তথ্য অনুযায়ী এদেশে মেয়েদের বিয়ের গড় বয়স 15 বছর 3 মাস আর 18 বছরের কম বয়সী মেয়েদের বিয়ের হার 41.6%। তাদের মধ্যে যারা মা হচ্ছেন এমন গর্ভবতীদের 57% বয়স 19-এর কম। এতে মা ও শিশু উভয়ের জীবন হুমকির মুখে থাকে। স্বাস্থ্যের উন্নতি না হতো তারা এত দূর পর্যন্ত এগিয়ে আসতে পারতো না। আইন করে দেওয়া হচ্ছে যে 18-র আগে বিয়ে না। আমরা এখনও দেখতে পাচ্ছি, প্রতিদিন আমরা যে চেম্বার করি, হসপিটালে দেখি, এখনও 15 বছরের মেয়ের বিয়ে হচ্ছে। স্বামী চলে যাবে, দেখা গেলো যে এক্ষুনি বাচ্চা নেওয়ার দরকার, তাকে মা হওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। তো একটি মেয়ে 15-16 বছরে বিয়ে হয়ে যে পরিমাণ বাচ্চা নিচ্ছেন, আমাদের কিন্তু আর্লি ম্যারেজও বাড়লো, আবার আর্লি প্রেগনেন্সিও কিন্তু হচ্ছে। এই বাস্তবতায় মা ও শিশুর জীবন সুরক্ষায় সন্তান নেওয়ার আগে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর মতামত নেওয়ার পরামর্শ দিয়েছেন এই বিশেষজ্ঞ স্ত্রীরোগ চিকিৎসক। একটা সময় ছিল যে প্রায় 500 মা মারা যেতেন 1 লক্ষ সন্তান জন্ম দিতে গিয়ে, এখন সেটা এসে দাঁড়িয়েছে 123-এ। সেই দিক থেকে তো আমরা বলবো যে আমরা, কিন্তু আমি মনে করি একটি মারও মরা যাওয়া উচিত না। দম্পতি অ্যাজ এ হোল, সে দম্পতি কিন্তু চিন্তা করবো যে আমাদের আসলে এখন বাচ্চা নেওয়ার সময় হচ্ছে না। সেটাকে আমরা বলি প্রি কনসেপশনাল কাউন্সেলিং, মানে বিয়ের আগেই একটা পরিকল্পনা তৈরি করা। সেইটা আমাদের দেশে এখনও খুব ভালোভাবে আসেনি। কাউন্সেলিং করলো, অথবা ইউনিয়ন কাউন্সিলের যে চিকিৎসক থাকেন তাকেও যদি কাউন্সেলিং করলো, বা ওই যে পরিবার পরিকল্পনা অধিদপ্তরে যারা মাঠ কর্মীরা আছেন তারাও কিন্তু আজকাল এটা কাউন্সেলিং করে। দেশে শিশু মৃত্যুর হার বর্তমানে প্রতি 1000-এ 33 জন। অপুষ্টি শিকার ও অপরিণত বয়সী মায়েরা সন্তান জন্ম দিলে মা ও সন্তানের মৃত্যু ঝুঁকির পাশাপাশি জন্মগত নানান শারীরিক মানসিক জটিলতা দেখা দেয়। এ কারণেই সন্তান নেওয়ার বিষয়ে পরামর্শ গ্রহণের ওপর এতটা জোর দিয়েছেন এই বিশেষজ্ঞ। জান্নাতুল বাকিয়া, কেকা, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, সংবাদের এই পর্যায়ে নিয়ে নিচ্ছি একটি বিরতি। বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব। আজ স্বাগত আরো একবার চ্যানেল আই সংবাদে। প্রিয় দর্শক, এখন দেখবেন নিটল টাটা কৃষি সংবাদ। কয়েকদিন আগে টানা তাপপ্রবাহ ও খরায় দিনাজপুরে লিচুর গুটি ঝরে যাওয়ায় ফলন বিপর্যয়ের আশঙ্কা করছেন চাষিরা। অনাবৃষ্টি ও অব্যাহত তাপপ্রবাহে বেশিরভাগ গুটি নষ্ট হয়ে গেছে। নানা কীটনাশক প্রয়োগ করেও সুফল পাননি চাষিরা। এবার থাকছে প্রকৃতি সংবাদ। খননের অভাব ও অব্যবস্থাপনায় নাব্যতা হারিয়ে ধুধু বালুচরে পরিণত হয়েছে নীলফামারীর তিস্তা, ইছামতি সহ 25টি নদ নদী। সমতল ভূমির সাথে মিশে ফসলি জমিতে পরিণত হয়েছে একসময়ের খরস্রোতা এসব নদ নদী। জীবিকার পাশাপাশি বিরূপ প্রভাব পড়েছে পরিবেশ ও জীববৈচিত্র্যে। নাব্যতা ফেরাতে নিয়মিত ড্রেজিংয়ের কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এবার জানাবো খেলার খবর।